আচ্ছা, আমার গলাটা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। হ্যাঁ, লাইভটা মনে হয় শুরু হয়েছে। যারা যারা দেখছেন তারা একটু বলবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, কাকিমা তোমার প্রথম কমেন্ট, হ্যাঁ আমি ভালো আছি। আমাকে কি শোনা যাচ্ছে কাকিমা? একটু সেটা আমাকে একটু বলো, তাহলে আমি সেই মতন করে আমি শুরু করতে পারবো। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে বলেছে। নূপুর সাইকলা কেন্দ্র, যে নামটার জন্য আজকে আমার এখানটাতে, তারা রবীন্দ্র নজরুল সন্ধ্যার একটা আয়োজন করেছে। তো সেক্ষেত্রে আমার খুব কাছের বন্ধু দীপিকা, নূপুর সাইকলা কেন্দ্রের কর্ণধার। আমি অনুরোধ বলবো না, আমাকে অনুরোধ করতে হয় না, কেন আমি অত বড় শিল্পী নই যে আমাকে অনুরোধ করবে। ও আমাকে বলেছে যে কি লাইভ আসতে, বরঞ্চ আমি গান বাজনাটা করছি কিছুদিন হলো। তো সেক্ষেত্রে আমি সেই মতন করে পারবো কি না সেটা আমি নিজের উপর নিজের কনফিডেন্স ছিল না। সেক্ষেত্রে আচ্ছা শোনা যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে দীপিকা আমার উপরে বিশ্বাস করে এই লাইভটা অ্যারেঞ্জমেন্ট করেছে, তো তার জন্য আমি কৃতজ্ঞ ওর কাছে। এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা কালকে হয়েছে, আজ আছে, তারপরে আরও কিছুদিন আছে। তো সেক্ষেত্রে আজকে মানে আমার পড়েছে, কি বলে, দিন পড়েছে গান করার। আচ্ছা, একটু কারা আছে, তিনজন আমি দেখতে পাচ্ছি আছে। আর কয়েকজন আসলে শুরু করতাম, কিন্তু আমি কি একটু আগে এসে পড়েছি আমি ঠিক বুঝতে পারছি না। এখন কটা বাজছে একটু আমি একটু আগে এসে পড়েছি, মানে 6:30টার আগে এসে পড়েছি। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে হয়তো হবে। এই কঠিন পরিস্থিতিতে যেটা সব থেকে আচ্ছা, পৌলমী মুখার্জি, ঠিক আছে। এই কঠিন পরিস্থিতি যেটা সব বলার যে আমাদের এখন, হ্যাঁ এরকম হয় যে কি আমাদের ইচ্ছা করে না, গান বাজনা করতে ইচ্ছা করে না, গান শুনতে ইচ্ছা করে না, লাইভ করতে ইচ্ছা করে না, কিন্তু তার মধ্যেও এই কঠিন পরিস্থিতির মধ্যেও এটা সবারই আমার মনে হয় করা উচিত, যে কি পরিস্থিতি তো কঠিন, সেখান থেকে আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য যেইটুকুটা করা যায়। আমাদের হাতে এখন আর কিছুই নেই, আমাদের হাতের থেকে সব কিছুই মোটামুটি বলতে পারি যে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেইটুকুটা করা যায় সেটুকুটা আমরা করছি। তার জন্য দীপিকা যে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে, এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এটাতে আমার মনে হয় অনেকের মন ভালো হবে। আর আমি আজকে কতটা আপনাদেরকে মন ভালো করতে পারবো কি না সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে আমি চেষ্টা করছি আপনাদের কি যতটা সম্ভব গান শুনিয়ে, কিছু গল্প বলে আপনাদেরকে এই পুরো প্রোগ্রামটা উপভোগ্য করে তোলা। তো ঠিক আছে, আমি আর একটা কথা, সেটা হচ্ছে মানে ধরুন এই যে ভালো কাজটা দীপিকা করছে, আমি চাই যে প্রত্যেকে ওর পাশে থাকো। কেননা ভালো কাজ করাটা যেরকম একটা ভালো ব্যাপার, পাশে থাকাটাও কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি চাই সবাই ওর পাশে থাকুক, এই পুরো প্রোগ্রামটা সবাই দেখুক। আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে এসেছি, সাথে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের কিছু সম্পর্কে, যেহেতু আমি নজরুল গীতি সেরকম গাইতে পারি না, তো তার জন্য আমি রবীন্দ্রসঙ্গীতই গাইবো, এবং রবীন্দ্রনাথ এবং নজরুলের কিছু সম্পর্কের কথা, কিছু তাদের কথোপকথন, তাদের সম্পর্কে যেটুকুটা তথ্য আমি আজকে আরও মানে জোগাড় করতে পেরেছি, সেটুকুটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই।
তো আমি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাচ্ছি। আমার প্রথম গান পূজা পর্যায় ও গান উপপর্যায়। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল বেগে বহিয়া যায় সুরে সুরধুনী। তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরে সুরধ্বনি। তুমি কেমন করে গান করো হে গুণী। রিঙ্কুদি ঠিক আছে থেকো। কাকিমা মৌসুমী কাকিমা সবসময় কাকিমা এনকারেজ করে, সবাইকে এনকারেজ করে। তো থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা এসছে, থ্যাংক ইউ ফর কামিং। কাকিমা অর্পিতার মা মানসী দাস, কাকিমা পাশে থাকো। আমি যেহেতু নজরুলগীতি গাইতে পারি না, আমি সেটা আগেই বললাম। তো আমরা কিছু আলোচনা করি নজরুল ইসলামের সম্পর্কে গানের ফাঁকে ফাঁকে। আমরা গান করি আর কিছু কিছু আলোচনা করি। নজরুল ইসলাম তখন পাঠশালায় পড়াশোনা করেন উনি। এবার শিক্ষক বলেছেন যে কি রচনা লিখ। কিসের রচনা? গরুর রচনা, যেরকম মুখস্থ করে বাচ্চারা আসেন, গরুর রচনা। তো নজরুল ইসলাম দাঁড়িয়ে বলছেন মাস্টারমশাইকে, মাস্টারমশাই রচনা কাকে বলে? এবারে
মাস্টারমশাই তো প্রচণ্ড রেগে গেছেন যে এত বড় কথা রচনা কাকে বলে, এটা তো কেউ সাহস পাচ্ছে না জিজ্ঞেস করার। ও কে? বলছে রচনা কাকে বলে তুই জেনে কি করবি? বলছে না মাস্টারমশাই বলুন না রচনা কাকে বলে। তখন বলছে যে রচনা মানে যেটা আমরা বানাই সেটাই রচনা। তখন উনি বলছেন যে যেটা আমরা বানাই তো সেটা আমরা মুখস্থ কেন করবো? তো তখন তো মাস্টারমশাই প্রচণ্ড রেগে গেছেন, বলছে তুমি মুখস্থ না করে লিখতে পারবে? তোমার সেই ক্ষমতা আছে? আমরা সবাই মুখস্থ করে করে রচনা লিখেছি, তো তুমি সেই মুখস্থ না করে নিজের ভাষাতে তোমার সেই দক্ষতা আছে, ভাষার জ্ঞান আছে যে তুমি লিখবে? বলছে যে হ্যাঁ মাস্টারমশাই যদি আমি লিখি, তো তাই তুমি লেখো। তখন নজরুল ইসলাম বলছেন মাস্টারমশাই গদ্যে লিখবো না পদ্যে লিখবো? বলছি এটা আবার কেমন কথা, রচনা কখনো আবার পদ্যে লেখা যায়? তো গদ্যে লিখতে হবে, তুমি গদ্যেই লেখো। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাখির রচনা লিখি। বলছে পাখির তোমাকে আমি বললাম গরুর রচনা লিখতে, তুমি বলছো পাখির রচনা লিখি কেন? বলছে মাস্টারমশাই আমি দেখতে পাচ্ছি আকাশে, দেখুন কি সুন্দর দুটো পাখি উড়ে যাচ্ছে, তো আমি যাকে দেখতে পাচ্ছি আমি তো তাকে নিয়েই বানাতে পারবো। ওইটুকুটা বয়সে এইরকম বুদ্ধির সহিত মাস্টারমশাইয়ের সামনে চোখে চোখ রেখে উনি কথা বললেন। তো এই মানুষটি পরবর্তীকালে বিদ্রোহী কবি হবে না তো মানে আর কি হতে পারেননি, উনি তো বিদ্রোহী কবি হবেন। যাই হোক, আমি পরবর্তী গানে যাই। পরবর্তী গান প্রকৃতি পর্যায়ে ও বর্ষা উপপর্যায়ে একটি গান রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা আমাকে সম্পূর্ণ শোনা যাচ্ছে তো? এটা একটু আরেকবার একটু বলে দেবে? কে যদি একটু কমেন্ট করেন যে সম্পূর্ণভাবে শোনা যাচ্ছে কিনা। আসলে লাইভে আমি একদমই অভ্যস্ত নই, যে এই টেকনোলজির সাথে আমি একদমই অভ্যস্ত নই। মানে আমাকে চক ডাস্টার বোর্ড দিলে সামনে 300 বাচ্চা দাঁড় করিয়ে দিলে আমার কোনো ভয় লাগবে না, কিন্তু হারমোনিয়াম নিয়ে সামনে একজনকে বসিয়ে দিলে আমার ভয় পাই। তো সেক্ষেত্রে একটু নার্ভাস। বাট আপনারা একটু যদি বলেন যে আমাকে সম্পূর্ণ শোনা যাচ্ছে কিনা, তাহলে পরবর্তী গানে যাই। যারা দেখছেন তারা যদি কেউ একটু কমেন্ট করেন। কমেন্ট পাচ্ছি না, আমি জানি না শুনতে পাচ্ছেন। ঠিক আছে, আমি পরবর্তী গানে যাচ্ছি। তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, হৃদয়ে আমার শ্যামল বধুর করুণ স্পর্শনে। তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, হৃদয়ে আমার শ্যামল বধুর করুণ স্পর্শনে। তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। অঝোর ঝরণ শ্রাবণ জলে তিমির মেঘর বনাঞ্চলে। অঝোর ঝরণ শ্রাবণ জলে তিমির মেঘর বনাঞ্চলে। ফুটুক সোনার কদম্ব ফুল নিবিড় হর্ষণে, হৃদয়ে আমার শ্যামল বধুর করুণ স্পর্শনে। তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। ভরুক গগন ভরুক কানন ভরুক নিখিল ধরা,
আচ্ছা দাদা থ্যাংক ইউ সো মাচ নবকুমার ঘোষ, খুব ভালো লাগলো তুমি এসেছো, এটা আমার খুব ভালো লেগেছে। তুমি এত ব্যস্ত মানুষ, তার মধ্যে তুমি এসেছো লাইভে, আমার খুব ভালো লাগলো। আচ্ছা জয়া দাস থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অর্পিতা তোমার খোলা হওয়া গানটা রিকোয়েস্ট হয়েছে, ঠিক আছে। সোনালি জোয়ারদার জয়েন করেছে, ঠিক আছে থাকো তোমরা প্রত্যেকেই। হ্যাঁ আসলে আমার মোবাইল থেকে খুব একটা কমেন্ট কিছু দেখা যাচ্ছে না, তার জন্য আমি ঠিক বুঝতে পারছি না যে কেউ কমেন্ট করছে কিনা, আমাকে আরেকটা ফোন থেকে দেখতে হচ্ছে। আচ্ছা আমি পরবর্তী গানে যাচ্ছি, পরবর্তী গান আবার একটি বর্ষার গান, আমি চেষ্টা করছি আবার। আজি শ্রাবণ ঘন গগন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দেখে এড়াইলে। শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দেখে এড়াইলে। শ্রাবণ ঘন গহন মোহে প্রভাত আজি মুদেছে আঁখি বাতাস বৃথা যেতেছে ডাকি। প্রভাত আজি মুদেছে আঁখি বাতাস বৃথা যেতেছে ডাকি। নীলাজনীল আকাশ ঢাকি মেঘ কে দিল মেলে। শ্রাবণ ঘন গহন মোহে জনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে। একলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে। জনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে। একলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে। হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা হে ঘর মম। হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা হে ঘর মম। সমুখ দিয়ে সকল সম যেও না মোরে মেলায় ঠেলে। শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দেখে এড়াইলে। শ্রাবণ ঘন গহন মোহে। আচ্ছা সোনালি জোয়ারদার লাইভে আসার জন্য থ্যাংক ইউ। কাকিমা থ্যাংক ইউ সো মাচ। মানসী দাস যে দীপিকা লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ দীপিকা।
তুমি আমার গানের সবসময় প্রশংসা করো, আমি সুরে গাইলেও প্রশংসা করো, আমি সুরে না গাইলেও প্রশংসা করো। আমি জানি না আজ কেমন আমি গাইছি, আচ্ছা আমার গলাটা ঠিকঠাক আসছে কিনা আর একবার একটু বলো, আমি বুঝতে পারছি না, মানে কেউ গলা ঠিকঠাক আসছে কিনা সেটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ও বাবা অর্পিতা, আচ্ছা অর্পিতা যে লিখছে সে এত ভালো নিজের রবীন্দ্রসঙ্গীত গায়, সে আমাকে লিখছে হারমোনিয়াম বাজিয়ে গাইছিস, আমি হলে পারতাম না, এটা খুব ভুল কথা। ও খুব ভালো, ও তো মানে আমি ওর কাছে কিছুই নই, 1%, ও 1000% আমার সামনে। যাই হোক, থ্যাংক ইউ অর্পিতা সবসময় আমার পাশে থাকার জন্য। আবার একটু কথা বলে নিই, একজন তো বিশ্বকবি আর একজন বিদ্রোহী কবি। তো বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তার যেই বিদ্রোহ, কিসের বিরুদ্ধে বিদ্রোহ, তার বিদ্রোহ পরাধীনতার বিরুদ্ধে, তার বিদ্রোহ অপশক্তি, অন্যায়, কুসংস্কারের বিরুদ্ধে। দুজনে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের, যেটা নিয়ে আমরা বর্তমান সমাজ প্রচণ্ড কনসার্ন, সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, নাম্বার, কত নাম্বার পেলো বাচ্চারা, সেই নাম্বার নিয়ে আমরা একটা অদ্ভুত খেলায় মেতে থাকি, যে কম পেলো বেশি পেলো, আগের থেকে এবার একটু কম পেয়ে গেল কেন। ওনারা কিন্তু কেউই সেরকমভাবে পাঠশালায় গিয়ে ওরকমভাবে শিক্ষালাভ করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বাড়িতে বসে থেকে আর বাড়িতে গৃহশিক্ষক দ্বারা তিনি জ্ঞান লাভ করেছেন। কাজী নজরুল ইসলামের পৃথিবীর পাঠশালা থেকে উনি জ্ঞান সঞ্চয় করেছেন। তার ছোট্ট একটা জ্ঞানের যদি পরিচয় দিই, তিনি কতটা তার জ্ঞান, তিনি বলছেন যে জল পায় না নুড়ি, রস পায় না ঝুড়ি। মানে চিন্তা করুন যে এই যে নুড়ি পাথর, এটা তো জলের মধ্যে মিশে থাকে, ঝর্ণার জলে, সেই ঝর্ণার জল আমরা পেয়ে আমরা নিজেদেরকে আপ্লুত মনে করি, কিন্তু এই নুড়িটা ঝর্ণার জলে কিন্তু মিশে আছে, কিন্তু নুড়ির ভিতরে কিন্তু একটুও জল ঢুকছে না, নুড়ি কিন্তু সেই জলের যে স্বাদটা সেটা পাচ্ছে না। সেরকমভাবেই ফল যে ঝুড়িতে আমরা রাখছি, ফল খেয়ে আমরা ফলের মিষ্টতা নিয়ে আমরা আহ্লাদে আটখানা, মন ভালো হচ্ছে, কিন্তু সেই ঝুড়ি যে ফলটাকে ক্যারি করছে, সেই ঝুড়ি কিন্তু ফলের স্বাদ পাচ্ছে না। কি গভীর মানে এটা, হ্যাঁ। তো এটাই ওনার বিশেষত্ব। যাই হোক, আমি পরবর্তী গানে যাই। এটাও একটা বর্ষার গান, এটা দিয়ে বর্ষার গান আপাতত শেষ করছি, হ্যাঁ। অরবিন্দ এসছে, থ্যাংক ইউ অরবিন্দ আসার জন্য। আমার পিসি কমেন্ট করেছে, এটা একটা বিশাল ব্যাপার। আমার গানের গুরুমা ইনি তপতি দেব, মান্টি পিসি আমার, ওনাকে মালদা টাউনে সবাই চেনে মোটামুটি বলতে গেলে। পিসি পাশে আছে, পিসি ভালো লিখেছে, আমি একটু মনে জোর পেলাম। যাই হোক, আমি পরবর্তী গানে যাচ্ছি। বজ্র সচকিত ত্রস্ত সরবরে, সঘন বর্ষণ শব্দ মুখরিত, বজ্র সচকিত ত্রস্ত সরবরে, মালতে বল্লরে কাপায় পল্লব, করুণ কল্লোলে কানন শঙ্কিত, ঝিল্লি ঝঙ্কৃত, হৃদয়ে মন্দ্রিল ডমর গুরু গুরু, ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত, হল রোমাঞ্চিত বন বনান্তর।
সচকিত ত্রস্ত সর্বরে সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সচকিত ত্রস্ত সর্বরে মালতী বল্লরে কাপায় পল্লব করুণ কল্লোলে কানন শঙ্কিত ঝিল্লি ঝঙ্কৃত হৃদয় মন্দ্রিল দমল গুরু গুরু। আচ্ছা, দীপিকা বলছে এখনই শেষ করো না, শুনতে ইচ্ছা করছে। হ্যাঁ, না শেষ করছি না, মানে বর্ষা গান শেষ করলাম, শেষ করছি না, আরও কিছুটা করছি। শুভজিৎ থ্যাংক ইউ। অর্পিতা আবারও তোকে আর ধন্যবাদ আমি কি জানাবো। দীপাঞ্জনা এসছে, বাহ দীপাঞ্জনা তুই সময় বার করে এসছিস, সেটা আমার খুব ভালো লেগেছে। তোর কাছ থেকেও প্রশংসা একটা বিশাল ব্যাপার, কেন তোরা এত ভালো গান করিস, সেক্ষেত্রে আমার প্রশংসা তোদের মুখে শুনলে আমার নিজের খুব ভালো লাগে। থাক আরও কিছুক্ষণ, আরও কিছু গান গাইব। মিঠু কাকিমা এসছে, মিঠু কাকিমা থ্যাংক ইউ। বর্ধি ভাই এসছে, থ্যাংক ইউ সো মাচ বর্ধি ভাই, থাকো। বাংলা সাহিত্যে নজরুল ইসলামের যে আগমন, সেটা অনেকটা কীরকম বলুন তো, উল্কার মতন। মানে হয় না, একটা প্রচণ্ড আলো আমরা দেখতে পাই, সেই আলোটা এসে হঠাৎ করে মিলিয়ে যায়। তো বাংলা সাহিত্যে নজরুল ইসলামের আগমনটা অনেকটা উল্কার মতো। তার স্বল্পই 20 বছরের এই সাহিত্য জীবন নিয়ে তিনি নিজের জায়গাটা এত মজবুত তৈরি করেছিলেন যে সেটা ভাঙিয়ে আমরা আজও খাচ্ছি। হ্যাঁ, তো নজরুল ইসলামের বন্ধু মুজাফফর আহমেদের ভাষ্য অনুযায়ী আমরা জানতে পারি যে নজরুল ইসলাম অসম্ভব রবীন্দ্রপ্রেমী ছিলেন। বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে, পাড়ার অনুষ্ঠানে বা অন্য কোনো জায়গায় যেখানে উনি গাওয়ার সুযোগ পেতেন, সেখানে তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান তিনি কিন্তু গাইতেন। তো এবং এটাও শোনা যায় তথ্যতে যে ওনার বহু ছাত্রী যাদেরকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখিয়েছেন, এবং তার মধ্যে প্রতিভা বসুকে তিনি প্রথম যে গান শেখান সেটা একটা রবীন্দ্রসঙ্গীত, পদ দিয়ে কে যায় গো চলে, এবং উমা মৈত্র কে তিনি যে গান শেখান তার প্রথম গানও একটি রবীন্দ্রসঙ্গীত, আমি পথ ভোলা এক পথিক এসেছি। তো এই রকম একজন মানুষ যে রবীন্দ্রপ্রেমী, তো তাদের দুজনের জন্মদিন এরকম পর তাদের দুজনকে নিয়ে সন্ধ্যা, এইটার থেকে আর ভালো কি হতে পারে। তো আপনারা সাথে থাকুন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি গানে চলে যাচ্ছি। এই গানটি প্রেম পর্যায়ে একটি গান, এটি খুব ফেমাস একটা সিনেমা আমাদের সময় বেরিয়েছিল, সেটা হচ্ছে রঞ্জনা আমি আর আসবো না। সেই সিনেমাতে এই গানটা সোমলতা আচার্য গেয়েছিলেন এবং প্রচণ্ড পপুলার হয়েছিল। তো আমি সেই গানটা গাওয়ার একটু চেষ্টা করছি। কাকিমা থ্যাংক ইউ সো মাচ। শ্যামণীমা দিয়ে এসছে, দিদি থাকো সাথে।
ভাস্বতী কাকিমা এসছে, থ্যাংক ইউ কাকিমা। কাকুকেও শোনাও, কাকুও পাশে তোমার বসে থাকবে। কাকু তো আশা করছি ফেসবুক করে না, বাট কাকু শুনতে যাবে তোমার প্রোফাইল থেকে। যাই হোক, সৈয়দ রহমান আমার স্টুডেন্ট, সৈয়দ থ্যাংক ইউ। বডি ভাই লিখেছে অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ। কোয়েল সাহা কুন্ডু, আচ্ছা কোয়েল, তুমি এত ভালো গান করো, তুমি এসছো, তুমি লিখছো, ভালো লাগলো। অর্পিতা থ্যাংক ইউ সো মাচ। এবারে আর একটা গান গাইছি, এটিও একটি সিনেমায় ব্যবহৃত হয়েছিল, এক যে ছিল রাজা। এটাও সৃজিত মুখার্জির একটা সিনেমা, এক যে ছিল রাজা। সেই সিনেমাতে এই গানটা ব্যবহৃত হয় এবং গানটা তো অসাধারণ, সব গানই ওনার অসাধারণ, এটা আলাদা করে কিছু বলার নেই। এবং সিনেমাতে গানটা আমাদের প্রচণ্ড ভালো লাগে। বেহাগ রাগ ও পূজা পর্যায় ও সুন্দর উপপর্যায়ের এই গান আমি এখন একটু গাইছি, গাওয়ার চেষ্টা করছি, জানি না কতদূর গাইতে পারবো। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে। গর্ব সব টুটিয়া মরেছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া মরেছি পরে লুটিয়া। সকল মমনে মন বিনা সমবাজে। মহারাজ কি সাজে। কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে। নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে। অত্যন্ত প্রিয় একটি গান, আমি গাওয়ার চেষ্টা করলাম। দাদাভাই দেখছে, সুজিত দা দেখছে, জাহ্নবী ধারা মণ্ডল থ্যাংক ইউ সো মাচ। সঞ্চিতা সাহা আমার স্টুডেন্ট, সঞ্চিতা, আচ্ছা। আবার একটু কথায় ফিরে আসি। সালটা 1931, জুন মাস।
নজরুল ইসলাম ঠিক করলেন দার্জিলিং ঘুরতে যাবেন। বেশ, দার্জিলিং গেলেন ঘুরতে। এবার ওখানে গিয়ে উনি জানতে পেলেন, খবর পেলেন যে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরও এসছেন। দার্জিলিংয়ে তখন রবি ঠাকুর উপস্থিত। রবি ঠাকুরের সাথে দেখা করার লোভ তো উনি সামলাতে পারলেন না, নিজে যেচে পড়ে গিয়ে ঠাকুরের কাছে গেলেন, তার সাথে দেখা করলেন। এবং তথ্য অনুযায়ী পাওয়া যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পুত্র দরজার সামনে দাঁড়িয়ে বলছেন যে বাবু মশার কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে। মানে ওনারা এতটাই গল্পে মগ্ন যে 12টা বেজে 2 বেজে 3টে বিকেল গড়িয়ে মানে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। তো প্রচণ্ড ভালো স্নেহ এবং শ্রদ্ধার সম্পর্ক না থাকলে এরকম তথ্য আমরা জানতে পারতাম না। তো ওনাদের দুজনকেই পেয়ে সবসময় আমরা বাঙালি হিসেবে সবসময় আমরা গর্বিত, এবং গোটা শুধু বাঙালি নয়, গোটা ভারতবাসী আমরা গর্বিত। পরবর্তী গান ছায়ানট রাগের উপর। এই গানটি, কবির বয়স তখন মাত্র 19 বছর। এই এত ছোট বয়সে এই গানটি উনি রচনা করেছিলেন। তো এই গানটি আমার খুব প্রিয় একটি গান।
অসীমা ঘোষ ইজ ওয়াচিং, সঞ্চিতা সাহা, জাহ্নবী দাদা, ঠিক আছে, পাশে থাকুন। আমি পরবর্তী গানে যাওয়ার আগে আবার একটা ছোট একটা গল্প করে নিই আপনাদের সাথে। সাল 1922, 23শে নভেম্বর নজরুল ইসলামের যুগবাণী প্রবন্ধ তখন বাজেয়াপ্ত করা হয়। কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং 1 বছরের তার সাজা হয়, এবং জেলের ভিতরে তিনি ইংরেজদের বিরুদ্ধে প্রচুর রকম তার প্রতিবাদ, অনশন এগুলো চলতে থাকে। এই খবর যখন রবীন্দ্রনাথ ঠাকুর পান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুরা পান, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছিলেন এই বিদ্রোহের জন্য, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বহু বন্ধুরা ওনাকে বলেছিলেন যে আপনি পারেন ওনার এই অনশন আটকাতে। তার কারণ এত অনশন করলে তো উনি ওখানেই মারা পড়বেন, মরে যাবেন উনি। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাদেরকে তার উত্তরে বলেন যে আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা তাকে হত্যা করারই সমিল। অনশনে যদি কাজীর মৃত্যুও ঘটে তাহলেও তার অন্তরে আদর্শ চিরদিন মহিমাময় হয়ে থাকবে। তো সুন্দর একটি কথা, মানে উজ্জীবিত করার মতন কথা। নজরুলকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় বসন্ত গীতিনাট্য গ্রন্থটি লেখেন, এবং কবির খুব ইচ্ছা ছিল নিজে হাতে সেই গ্রন্থটি নজরুল ইসলামকে দেবেন, কিন্তু পরিবেশ অনুকূল না থাকায়, প্রতিকূল থাকায় তখন নিজে হাতে দিতে পারেননি। পবিত্র গঙ্গোপাধ্যায় হাত দিয়ে তিনি সেটা নজরুল ইসলামকে পাঠান, এবং উৎসর্গপত্রে তিনি লেখেন, শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহ ভাজনেশু। উঠতি এক তরুণকে কবির এই স্বীকৃতি অনেকেই মেনে নিতে পারেননি। অনেকে বলেছিলেন যে আপনি এত বড় একজন কবি হয়ে, উনি তো পাগল, উনাকে আপনি কবি বলছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর তখন বলেছিলেন যে ওই তারুণ্য আমার থাকলে হতো বটে। মানে কতটা উনি, যেরকম নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কে দিয়ে ইন্সপায়ার্ড, সেরকম রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু নজরুল ইসলামের রচনা, তার সৃষ্টিকে তিনি তার একজন ভক্ত, এই কথাতেই সেটা বোঝা যায়। তো আর নজরুল ইসলাম জেলের মধ্যে ওই বই পেয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের স্বাক্ষর করে দেওয়া বই, সেই বই পেয়ে তো একদম আপ্লুত। মানে বই একবার মাথায় রাখছে, একবার কপালে রাখছে, একবার বুকে রাখছে। এবং পরবর্তীকালে নজরুল ইসলাম বলেছিলেন যে আমি তখন জেলে প্রচণ্ড কষ্ট চলছে আমার, এই আশীর্বাদ পেয়ে সর্বজ্বালা, জেলের যেই জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু আমি ভুলে গেছিলাম। তার মানে একে অপরের প্রতি কতটা শ্রদ্ধা থাকলে এরকম করতে পারে। আমার অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এবারে আমি একটা প্রেম পর্যায়ে গান গাইছি। এটাও ছায়ানট রাগের উপরে, আগের গানটিও ছায়ানট রাগের উপরে ছিল, এই গানটিও ছায়ানট রাগের উপরে এবং প্রেম পর্যায়ের একটি গান আমি চেষ্টা করছি গাওয়ার। দীপাঞ্জনা আছে, থ্যাংক ইউ সো মাচ। সে মেনে নিল
ছায়া নটে মোর রাগিনী, মিলন ঘটে ছায়া নটে সেই মিলনের তালে তালে, বাজায় সে কঙ্কন, সে বাজায় বাজায় সে কঙ্কন। আজ সে মেনে নিল আমার গানের বন্ধন, সে মেনে নিল আমার গানের বন্ধন। যে ছায়ারে ধর্ম বলে বলেছিলেন আজ সে মেনে নিল আমার গানের বন্ধন, সে মেনে নিল আমার গানের বন্ধন। যে ছায়ারে অনুপদা, আচ্ছা অনুপদা তুমি এসছো, বাপরে বিশাল ব্যাপার। তুমি থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, আর কিছুই বলবো না। রিমা প্রসাদ থ্যাংক ইউ। রুম্পা চ্যাটার্জি, আচ্ছা রুম্পাদি তুমি এসছো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সন্ধ্যা দাস খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমার অনুষ্ঠানের আমি আজকে শেষ গান করব। রবীন্দ্রনাথ শেষ বয়সে কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে বলেছিলেন, আমি যদি আজ তরুণ হতাম আমার কলমেও ও সুর বাজত। রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকাহত ভারতবর্ষকে সান্ত্বনা দিতে রেডিওতে কাজী নজরুল ইসলাম নিজে স্বরচিত রবিহারা কবিতাটি আবৃত্তি করেন। নজরুল ইসলাম সেখানে বলেন, ঘুমাইতে দাও শান্ত রবিরে জাগাইও না। আমার আজকের শেষ গান, এই অনুষ্ঠানের শেষ গান আমার খাম্বাজ রাগ পূজা পর্যায়ে বন্ধু উপপর্যায়ের এই গান। কবি এই গান তার অত্যন্ত প্রিয় জায়গা শান্তিনিকেতনে বসে রচনা করেছিলেন। আমি চেষ্টা করছি দাও। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা
বেশি টাইম নিয়ে ফেললাম, 1 ঘন্টার উপরে। যাই হোক, আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নূপুর সাইকলা কেন্দ্রের রবীন্দ্র নজরুল সন্ধ্যা পরবর্তী মনে হয় 8টার সময়তে আরেকজন শিল্পী আসছেন। আপনারা সবাই প্লিজ নূপুর সাইকলা কেন্দ্রের পাশে থাকুন, শিল্পীদের পাশে থাকুন, দেখবেন মন ভালো লাগবে। গান, আবৃত্তি, নাচ, কবিতা এগুলো শুনলে আপনাদের দেখবেন মনও ভালো থাকছে। তো এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, শরীর তো ইম্পর্টেন্টই, সেটা সবাই আমরা জানি যে ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে কিন্তু মনটাকে ভালো রাখা। কাজে মনটাকে আমাদের ভালো রাখতেই হবে। আর কি করবো বলুন, বাইরে তো বেরোতে পারছি না, এই সমস্ত গান বাজনা করেই মন ভালো রাখতে হবে। ভালো জিনিস দেখুন, ভালো গান শুনুন, ভালো লোকের সাথে মিশুন, ভালো সবসময় ভালো জিনিসের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন, আর নেগেটিভিটি থেকে দূরে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন। আপনারা এতক্ষণ মানে বসে আমার লাইভ দেখেছেন, এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। সবাই ভালো এবং সুস্থ থাকুন। শুভরাত্রি।